ফ্যানের শব্দ চাইতেছে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। মূলত আমরা কয়েকদিন একটু ক্লাসের আপনাদের রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে মূলত ক্লাস আগায় নেওয়ার চেষ্টা করতেছিলাম এবং হোপফুলি আগায় নেওয়া হয়েছেও। মিস নাহিদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সো পরীক্ষা খুব ঘনায় আসতেছে। আমার মোবাইল স্ট্যান্ডটা কই? সো প্লিজ গিভ মি দ্য মোবাইল স্ট্যান্ড। আপনারা আজকে এতক্ষণ পর্যন্ত লাইভে দুজন আছেন কেন? কি সমস্যা ভাই? হ্যাঁ, গ্রুপে দেওয়া হয়েছে। এভরিওয়ান প্লিজ জয়েন। চারজন এসে গেছে, থ্যাংক ইউ সো মাচ। চারজন: অরণ্য সাহা, বন বাদার, ইয়েস। কি লাভ ব্রেক মারছে? 2 মিনিট তো আমার এইভাবেই গেল। বিষয় হচ্ছে যে মানুষজন কোথায়? এই আপনারা কই? কি হারিকেন জলায় খুঁজবো নাকি? রহিম, ওয়ালাইকুম আসসালাম। কি আপনারা কি ভুলে গেলেন নাকি আমারে এই কয়েকদিনের জন্য? ছয়জন। আনিকা নিজ্জর, ওয়ালাইকুম আসসালাম। এমএইচ নাহিন, নবীর হোসেন, নবীর চখাম, মানে 100 নোট দিয়েছেন। আমি খুবই প্লিজড আপনার নোটগুলো দেখে, সিরিয়াসলি। কাইফ, কোথায় থেকে হাজির হইলেন আপনি? আপনি তো মানে হাওয়া হয়ে গেছিলেন, মানে সিরিয়াসলি আমি খুবই প্লিজড নবীর আপনার নোট দেখে। এখন আপনি শুধু নোটই করছেন নাকি পড়ছেন, এটা যদি একটু কনফার্ম করেন তাইলে কঠিন হবে আর কি। বিশ্বাস করেন আমি সত্যি। এবং এমএইচ নাহিনের নোটটা অনেক জোস, ঠিক আছে? তবে মানে আপনি যা করছেন নবীর, এটা মানে ইম্পসিবল, অস্থির। আয়শা, ওয়ালাইকুম আসসালাম। এদিকে আনিকা নির্ঝরের তো কোনো খোঁজ খবর নাই। বুলেট, এইসব বুলেট গুলা চলেন আস্তে আস্তে সবাই জয়েন করবে। হয়তো বা মনে করছে যে আপনারা আসলে একটু রিভিউ টিভিউ দেন না। এই যে ক্লাস টাস নিতেছে একটু ইন্সপিরেশন বাড়ানোর জন্য, কেমন কি করতেছেন? কোর্স শুরু করলাম কবে? জানুয়ারিতে না ডিসেম্বরে? আজকে হচ্ছে ফেব্রুয়ারির 21 তারিখ। অলমোস্ট মানে 60%-এরও 70%, 80%-এরও 85%-এরও বেশি কভার হয়ে গেছে, ঠিক আছে? একটু রিভিউ টিভিউ দেন না, একটু তৌফিক ইংলিশের অ্যাকাউন্টিং ক্লাব একটু রিভিউ টিভিউ দিবেন, তা দেন না। আপনারা আসলে কি মানে আমার প্রতি কি খেপা নাকি? আমি আসলে বুঝি না কি নিয়ে খেপা, বলেন তো। দেখেন, মূলত আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস আ ক্লজ। কি বললাম? ইটস আ ক্লজ। ও আপনাদের বিউপি সার্কুলার দিছে, যারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই সার্কুলার তুলে ফেলেন, হ্যাঁ, মানে ফর্ম তুলে ফেলেন। দেখেন, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লজ। মূলত ক্লজ কি জানেন? ক্লজ হচ্ছে বাক্যাংশ। কি বললাম? বাক্যাংশ, অর্থাৎ বাক্য গুচ্ছ বলতে পারেন, বাক্যাংশ। মূলত ক্লজকে 3টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, ভাইয়া প্রিন্সিপাল ক্লজ কি জিনিস? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেখানে একটা সাবজেক্ট এবং একটা কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে। সেটাকে মূলত আমরা বলে থাকি ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে আমরা মূলত বলে থাকি যে এটা প্রিন্সিপাল ক্লজ। এরপরে আছে 2 নম্বরে আছে সাবঅর্ডিনেট ক্লজ। কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজ। এইভাবে সাবঅর্ডিনেট কি জিনিস? প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বললাম?
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের আরেকটার নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজে কি থাকে? ডিপেন্ডেন্ট ক্লজে মূলত আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। কি বললাম? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দেখে আপনি বুঝবেন যে এখানে সাবজেক্ট আসলে কার উপর ভিত্তি করে কাজ করতেছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ কে কার উপরে। মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা আমরা জানি যে হু, তারপরে কি হোয়াট, এরপরে হোয়ার, এরপরে হোয়েন, এরপরে হাউ, এরপরে হুইচ, এরপরে কি আছে হুইচ, এরপরে দ্যাট, এরপরে আমরা লিখতে পারি যে টিল, এরপরে আনটিল, আনটিল, আনলেস, আনলেস, দো, তারপরে অলদো, অলদো, অলদো। ঠিক আছে, টিল, আনটিল, আনলেস, দো, অলদো, তারপরে ইফ, বিকজ, 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 সিন্স, সিন্স অথবা অ্যাজ, সিন্স অথবা অ্যাজ, তারপরে লেস্ট, তারপরে কি আছে লেস্ট। এছাড়াও আর কি আছে? লেস্টের পরে আমরা দেখতে পাই, লেস্টের পরে আছে লেস্টের পরে আছে হচ্ছে হলো লিস্টের পরে আমরা কি যাব? লিস্ট আনটিল, বিকজ, সিন্স, অ্যাজ, প্রোভাইডেড, প্রোভাইডেড, এরপরে কি আছে? প্রোভাইডেড দ্যাট, এরপরে আছে সো দ্যাট। ঠিক আছে, সো দ্যাট, ইটিসি। এগুলাকে মূলত বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো যখন বাক্যের ভেতরে থাকবে তখন একটা জিনিস মাথায় রাখবেন, তখন এগুলার পূর্বের ক্লজ অথবা পরের ক্লজ, যে কোনো একটা ক্লজ একটা মেন প্রিন্সিপাল ক্লজের উপরে আমার কি করবে? ডিপেন্ড করবে, অর্থাৎ নির্ভর করবে। কি করবে? প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে থাকে। যেমন আমি যদি বলি দো হি ইজ পোর, দো হি ইজ পোর, দো অলদো লিখছি, হ্যাঁ, দো হি ইজ পোর, দো হি ইজ পোর, যদিও সে কি গরিব, হি ইজ অনেস্ট। ভাইয়া আমাদের তো এইচএসসি তে মডিফায়ার, মডিফাই দিছে বাদ দিয়েছিল, তো ড্যাংলিং মডিফায়ারটা বুঝি না। ওকে, ব্যাঙ্গল মডিফায়ার ক্লিয়ার করে দিতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। আপনি খালি জাস্ট মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, মূলত দো এবং হচ্ছে হলো হি অথবা হচ্ছে আমরা কি বলতে পারি? দো হি ইজ পোর, এই অংশটুকুতে দেখেন আমার দো হি ইজ পোর, এই অংশটুকু আমার হচ্ছে কি, অর্থাৎ আমার এই অংশটুকু কি করতেছে? হি ইজ অনেস্ট, এর উপরে নির্ভর করতেছে, এর উপরে কি করতেছে? নির্ভর করতেছে। যার কারণে আমাকে এটাকে কি বলতে হচ্ছে? এই এতটুকু অংশ আমার যদি এই টোটাল সেন্টেন্সটার ভিতর থেকে যদি ভাগ করি, তাহলে হি ইজ অনেস্ট, এটা আমার প্রিন্সিপাল ক্লজ। আর এই হি ইজ, দো হি ইজ পোর, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু টোটালটার হিসাব যদি আপনি করেন, টোটালটার হিসাব করলে টোটালটাই হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? অর্থাৎ এখানে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ একটা আরেকটার উপরে কি করতেছে? নির্ভর করতেছে। মাথায় রাখেন, এখানে যে একাধিক সাবঅর্ডিনেট ক্লজে মাথায় রাখবেন একাধিক সাবজেক্ট থাকবে এবং একাধিক কি থাকবে? ভার্ব থাকবে। একাধিক সাবজেক্ট থাকবে এবং একাধিক ভার্ব থাকবে, অর্থাৎ একটা ক্লজ আরেকটা ক্লজের উপরে নির্ভর করবে। ঠিক সাবঅর্ডিনেট ক্লজকে ভাগ করলে হোপফুলি আপনাদের সবার উত্তরটা দেখি, হোপফুলি আপনাদের সবার তোলা হয়ে গেছে অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মুছে দিলাম, মুছে দিয়ে আমি একটা কথা বলি, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? মূলত ক্রোনোলজিক্যালি আপনাদের ক্লজের উপরে 2 থেকে 3টা ক্লাস হবে ইনশাআল্লাহ, কোনো ভয়ের কিছু নাই। হ্যাঁ, দেখেন, এরপরে আমাদের হচ্ছে হলো ড্যাংলিং মডিফায়ার দেখাই দিব। এরপরে দেখেন যে সাবঅর্ডিনেট ক্লজকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভিইআরবিআইএল, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3টা ক্লজ মূলত আমাদের থাকে। এই অ্যাডজেক্টিভ ক্লজকে আবার ভাগ করলে পাওয়া যায় রেস্ট্রিকটিভ এবং আরেকটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ আর একটা কি বললাম? নন রেস্ট্রিকটিভ। ঠিক আছে, এতটুকু নন রেস্ট্রিকটিভ। এখন একটা জিনিস খেয়াল করেন, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কি বললাম? কোঅর্ডিনেট ক্লজ। এই কোঅর্ডিনেট ক্লজটা কি? মূলত এন্ড বাট অর, এখানে সবগুলাই কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন,
কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস কি থাকবে প্রিন্সিপাল ক্লজ মূলত এটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস প্রিন্সিপাল ক্লজ ইজিক্যাল টু আমরা বলতে পারি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ কেমন আচ্ছা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি একটু যদি আমরা একটু দেখে নিই মূলত এটাকে মুছে দিলাম আমি মুছে দিয়ে মূলত আমাদের কাজ হয় প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থেকে হ্যাঁ মানে সাবঅর্ডিনেট ক্লজ থেকে এখন দেখেন আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা এই যে ফ্যান বয়েস কি আছে ফ্যান বয়েস এছাড়াও এফ ফর কি ফর এ ফর এন্ড এন ফর নর বি ফর বাট ও ফর অর ওয়াই ফর ইয়েট এস ফর হচ্ছে সো এগুলো হচ্ছে আমার কি অর্থাৎ এগুলো হচ্ছে আমার এছাড়াও আমার কিছু পেয়ারিং কনজাংশন আছে পেয়ার কনজাংশন আছে এইদার অর নেইদার নর নট অনলি but also এবং therefore মূলত এগুলো হচ্ছে আমার কি অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন ঠিক আছে এখন দেখেন মূলত আমাদের কাজ করতে হবে আজকে সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কাজ করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কাজ করার আগে আপনাদের ফার্স্টে আমি একটু নমিনাল দ্যাট ক্লজ এবং মডিফায়ার নিয়ে কথা বলে নিই হ্যাঁ আচ্ছা নমিনাল যেহেতু ক্লজ থেকে একটু মডিফায়ারে চলে আসেন হ্যাঁ যেহেতু মানে বলছে যে আমি আসলে উনি মডিফায়ারটা বুঝে নাই মডিফায়ার কথাটা শব্দের অর্থ কি ভাইয়া দেখেন মডিফায়ার শব্দের অর্থ আমি যেটা বুঝায় সেটা হচ্ছে যেটা নাউন অথবা ভার্বকে কি করে মডিফাই করে থাকে মডিফায়ার হচ্ছে আমরা ধরতে পারি যে এখানে আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার একটা হচ্ছে পূর্বে বসে মডিফাই করে আর একটা হচ্ছে পরে বসে মডিফাই এখন আমরা যেটা করি সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার কি বললাম ড্যাংলিং মডিফায়ার এই ড্যাংলিং মডিফায়ার ব্যাপারটা কিরকম যখন দেখেন খুব সহজেই যে ক্লজের ক্লাস নিব না দেখবেন আস্তে আস্তে আপনার মাথায় ঢুকে যাবে মানে ড্যাংলিং মডিফায়ারটা আর এই জিনিসটা আপনার সাথে এই মানে ক্লজের সাথে রিলেটেড মূলত দেখেন আমরা অনেক সময় করি কি এভাবে বলি যে while going to the class একটু বলে রাখি যে ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে বুঝেন ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে এইরকম যে আপনার সেন্টেন্সে অর্থাৎ পূর্বের সেন্টেন্সের যে সাবজেক্ট হবে পরবর্তী সেন্টেন্সে কাজ করে সেই বুঝতে পারছেন কিন্তু এই জায়গায় উল্টাপাল্টা একটা সাবজেক্টকে বসায় রাখে যে কখনোই সেন্টেন্সে কোনো কন্ট্রিবিউট করতেছে না যেমন আমি বলতেছি while going to the class আমি যখন মানে ক্লাসে যাওয়ার সময় the dog bite me অর্থাৎ কুকুর আমাকে কি করেছিল কামড়ে দিয়েছিল এই ক্ষেত্রে সহজ টেকনিকটা হচ্ছে আপনি যখন এগুলো জায়গায় এই যে অর্থাৎ পার্টিসিপলটা দেখবেন বা ইললজিক্যাল পার্টিসিপল মডিফায়ার বলা হয় ইললজিক্যাল মানে কি যেটা লজিক্যাল না ইললজিক্যাল পার্টিসিপল মূলত পার্টিসিপল বলার সাথে সাথে আপনি কয়েকটা জিনিস পাচ্ছেন দেখেন একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল একটা শুধু ভার্ব প্লাস আইএনজি এরপর আপনি কি পাচ্ছেন এরপরে হচ্ছে হ্যাভিং কি বললাম হ্যাভিং প্লাস V3 এটাও পাচ্ছেন এটাও কি আমার পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অথবা আপনি পাস্ট পার্টিসিপল কি পাচ্ছেন V2 কি পাচ্ছেন V2 এবং হচ্ছে এটাকে আমরা বলে থাকি পারফেক্ট পার্টিসিপল কেমন এখন ব্যাপারটা হচ্ছে যেরকম যে এখন এই যে পার্টিসিপলটা থাকবে এখানে আইএনজি থাকুক আর V3 থাকুক যাই থাকুক আপনাকে এখানে কে অথবা কি দ্বারা একটা প্রশ্ন করতে হবে যদি প্রশ্ন করে সাবজেক্ট পান এইখানে যে যাকে পাবেন পরবর্তী সেন্টেন্সে কাজ করার ক্ষমতা তার থাকতে হবে কাজ করার ক্ষমতা তার থাকতে হবে কি বললাম কাজ করার ক্ষমতা তার থাকতে হবে তাহলে সেই পরবর্তী সেন্টেন্সে কি হবে সেই সাবজেক্ট হিসেবে বসতে পারবে এখন একটা জিনিস খেয়াল করেন যে while going to the class কে ক্লাসে যাচ্ছিল এখন উত্তরে কি আসছে ডগ অর্থাৎ কুকুর ক্লাসে যাচ্ছিল এখন বলেন তো ভাই কুকুর কখনো ক্লাসে যায় এখন এই জিনিসটা কি করা হয়েছে জানেন একটু মনোযোগ দিয়ে দেখেন এই জায়গায় আমরা হচ্ছে ফ্রেজকে অর্থাৎ আমরা ক্লজকে কনভার্ট করে রিডিউস করে ফ্রেজে নিয়ে আসছি যার কারণে আপনাদের বুঝতে অসুবিধা হয় এবং দেখেন এটাকে যদি বড় করে লিখি তাহলে while the dog was
গোয়িং টু দ্য ক্লাস, অর্থাৎ কুকুর যখন ক্লাসে যাচ্ছিল, দ্য ডগ বাইট মি, অর্থাৎ কুকুর আমাকে কি করেছিল, কামড়ে দিয়েছিল। এখন আপনি বলেন তো ডগ কি কখনো ক্লাসে যাইতে পারে? ডগের কি ক্লাসে যাওয়ার কোনো ক্ষমতা আছে? আছে? নাই। তাহলে এই পরবর্তী সেন্টেন্সে আসলে মূলত ক্লাসে যায় কে? আপনি না আমি? ক্লাসে যায় কে? মানুষ। মানুষ যায় ক্লাসে। এখন এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে কে? মি। আই দেওয়া আছে, তাই না? অবজেক্ট হিসেবে দেওয়া আছে। তাহলে এরকম সেন্টেন্সটা দেখেন তো কোনটা কারেক্ট? while I was while I was going to the while I was going to the class, আমি যখন ক্লাসের দিকে যাচ্ছিলাম। এখন আপনি কি ওই কুকুরকে কামড়াইতে পারেন? যদি কি বলেন, শুনছেন কখনো কুকুর মানুষকে কামড়াইছে, কিন্তু মানুষ কুকুরকে কামড়াইছে? এরকম ঘটনা যদি হয় তাহলে তো খুবই ভালো আর কি। while I was going to the class, আমি যখন ক্লাসের দিকে যাচ্ছিলাম, I was beaten I was beaten by a কি dog, I was beaten by a dog, এটা অর্থাৎ কুকুর আমাকে কি করেছিল, কামড়ে দিয়েছিল। ঠিক আছে, এই সেন্টেন্সটাকে কিছুই করে নাই, জাস্ট ওরা করছে কি, এই যে এখানে আমার ক্লজ থেকে ওরা ফ্রেজে নিতে গেছে। এখন ক্লজ থেকে ফ্রেজে নেওয়ার সিস্টেমটা কি জানেন? অতিরিক্ত যে সাবজেক্টটা আছে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে, এই সাবজেক্টটাকে বাদ দিয়ে দিতে হয়। অক্সিলারি যে ভার্ব আছে এই ভার্বটাকে বাদ দিয়ে দিতে হয়। এখন কি বলছে, while going to the class I was beaten by a dog, এইটা কারেক্ট নাকি দ্য ডগ কেটে দেন, ওয়াজ কেটে দেন? এখন বলেন while going to the class the dog bite me, এখন আমি এটাকে লিখলাম হচ্ছে হলো এ, আর এটাকে লিখলাম বি। আপনি আমাকে একটু জানান তো এ আর বি এর মধ্যে কারেক্ট কোনটা? প্লিজ একটু কমেন্ট করে জানান। এটাই মূলত মানে লজিক্যাল পার্টিসিপল মডিফায়ার। প্লিজ একটু কমেন্ট করে জানান। আয়শা, আয়শা জিনিসটা কি বুঝতে পারছেন? একটু জিনিস খেয়াল করেন, আমি উপর থেকে এই জিনিসগুলো একটু মুছে দিলাম। ঠিক আছে, মুছে দিয়ে আরো মানে আপনাদের একটু মানে এলোমেলো মনে হচ্ছে। এখন দেখেন আমি এটাই বলছি যে পূর্ববর্তী সেন্টেন্সের সাবজেক্ট যে কাজ মানে যে হবে, অর্থাৎ কাজ যে করবে, পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তাকেই বসাইতে হবে। এখন আমি বলছি while the dog was going to the class the dog bite me, এটা কারেক্ট নাকি while I was going to the class I was beaten by a dog, এটা কারেক্ট? মূলত এখানে একটু মেসি মানে আপনার সেন্সটাকে গুরুত্ব দিতে হবে, একটু বাক্যের অর্থ পড়ে বুঝতে হবে। ঠিক আছে, কোনো কমেন্টই তো আসে না, কি ব্যাপার? কি বুঝেন নাই নাকি? ভাই কিছুই তো বলে না, বুঝছে কি বুঝেন নাই, খেয়াল একটু কথা বলেন। নাফিয়া রহমান লিখছে বি, তারপরে হচ্ছে হলো পূর্ণতা লিখছে বি, তারপরে হচ্ছে হলো নবীর হোসেন লিখছে বি, আনিকা নির্ঝর লিখছে বি। ঠিক আছে, কিন্তু যে মূল প্রশ্নটা করলো সে কই? ঠিক আছে, তারে তো দরকার। ঠিক আছে, আয়শা কই গেলেন? সিম্পল জিনিস ভাইয়া, আমার পূর্ববর্তী সেন্টেন্সে কাজ যে করবে, পরবর্তী সেন্টেন্সে সাবজেক্ট সে হবে। এইটাই হচ্ছে আমার মূল কথা। কারণ কি, এইটাকে যদি আমি আরেকটু সুন্দর করে লিখি তাহলে আপনাকে আরো সুন্দর সহজভাবে বোঝাই দিতেছি। দেখেন, এটাকে যদি আমরা আরো সুন্দরভাবে লিখি যে আই ওয়াজ বিটেন, আই ওয়াজ বিটেন, আই ওয়াজ বিটেন বাই আ ডগ। কখন? while I was going to the class, going to the while I was going to the class, যখন আমি ক্লাসে যাচ্ছিলাম। তাহলে I was beaten by a dog while, এখন এই সেন্টেন্সে কি করছে, এই আইটাকে বাদ দিয়ে দিছে, ওয়াজটাকে বাদ দিয়ে দিছে, কারণ আমরা রিডিউস পড়বো। রিডিউস মানে হচ্ছে বিলুপ্ত ঘটানো। কি বললাম? বিলুপ্ত ঘটানো। এখন কি বলছে, I was beaten by a dog while going to the class, অর্থাৎ দেখেন এই সেন্টেন্সের সাবজেক্ট কে আই, এই সেন্টেন্সের সাবজেক্ট কে আই। যেহেতু ক্লজ থেকে ফ্রেজে নিয়ে আসবো, তাহলে আমার কি অবশ্যই যাওয়ার ক্ষমতা আছে, আই এর যাওয়ার ক্ষমতা আছে, তাই আইএনজি করছি। যদি ক্ষমতা না থাকতো তাহলে ইডি করতাম। সিম্পল হিসাব। আয়শা, ওকে
ঠিক আছে, তাহলে আপনারা সবাই বুঝছেন, একটু কমেন্ট করে বুঝুন তো এই হাফসা, নাফিয়া, নবীর এবং হচ্ছে আনিকা নির্ঝর, প্লিজ একটু কমেন্ট করেন তো, হয় ইয়েস থাকলে যদি বুঝেন তাহলে আমি নেক্সট টপিকসে যাব, প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আরো একটা যদি এক্সাম্পল দিই তাহলে এরকম আসে, দেখেন দেখেন, আফটার ইটিং রাইস UCC went to the class। এখন একটা জিনিস খেয়াল করেন যে আফটার ইটিং রাইস, খাওয়ার পরে, ঠিক আছে, তাহলে কে খাইছিল? ইউসিসি ওয়েন্ট টু দ্য ক্লাস, ইউসিসি ক্লাসের দিকে গেছিল। তার মানে আপনি যদি বলেন যে আফটার ইউসিসি ওয়াজ ইটিং রাইস ইউসিসি ওয়েন্ট টু দ্য ক্লাস, তার মানে কি ইউসিসি কি ভাই ভাত খাইতে পারে? ইউসিসির কি ভাত খাওয়ার ক্ষমতা আছে? তার মানে ভাত খাওয়ার ক্ষমতা তো ইউসিসির নাই। তাহলে এটা হবে কি যে আফটার ইটিং rice I went to the class of UCC। অর্থাৎ আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে এখন I went to the class of UCC, আমি ইউসিসি ক্লাসের দিকে যাচ্ছিলাম। যে প্রশ্ন করলো সেই নেই, মূলত এইটাই হচ্ছে আমার ড্যাংলিং মডিফায়ার। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো হোপফুলি আপনাদের ক্লিয়ার। এখন যেহেতু আপনারা বুঝছেন বলতেছেন, সেহেতু হচ্ছে হলো একটা জিনিস খেয়াল করবেন, আজকে আমরা কথা বলবো হচ্ছে হলো ক্লজ নিয়ে। ক্লজ বলার আগে একটু লিখে আপনাদেরকে বুঝাই দিই যে নমিনাল দ্যাট ক্লজ। কি ক্লজ? নমিনাল ভাইয়া, নমিনাল দ্যাট ক্লজ ভাইয়া। সেন্টেন্সে জানেন, সেন্টেন্সকে জোর প্রদান করার জন্য অনেক সময় বাক্যে যে এই দ্যাটটা আছে না, এই দ্যাটটা কি হয় জানেন, এই দ্যাটটা বাক্যের শুরুতে এসে বসে। যেমন দেখেন, হি ইজ অনেস্ট দ্যাট তোমার মূলত কি ক্লজ মার্কার। হি ইজ অনেস্ট, দ্যাট ইজ নোন টু অল, সেটা কি সকলের জানা, এটা সকলের জানা। এখন কি করছে জানেন, এই দ্যাটটাকে সে যে সৎ এটা সকলেরই জানা। এই ক্ষেত্রে আমাদের কি করা হয়, এই দ্যাটটাকে বাক্যের শুরুতে নিয়ে এসে বসানো হয়। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, সে যে সৎ এটা আমাদের সকলেরই কি জানা। মূলত দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এই যে দ্যাট আছে না, এই দ্যাটটা আমাদের সেন্টেন্সের কোথায় বসছে? শুরুতে বসছে। মূলত এই নমিনাল দ্যাট ক্লজ যখন বসে তখন এই ক্লজটাকে নাউন ক্লজ বলে। কি ক্লজ বলে? নাউন ক্লজ। মূলত আমরা কথা বলবো আজকে, এখন কথা বলবো নাউন ক্লজ নিয়ে। ইউসিসি শুধু টাকা খায়, ভাত খেতে ভাই, টাকা খায় যা খাচ্ছে তো। এখন বিষয় হচ্ছে সারিয়ার বিদুল, আপনি কি মানে কোন প্রতিষ্ঠানের উপর চেইতে বললেন নাকি? আমি আসলে বুঝলাম না, চেইতেই বলছেন সম্ভবত, ঠিক আছে। এখন বিষয় হতে খেপেন না, রাখলেন তো হেরে যাবেন, রাগ করবেন তো হেরে যাবেন। সো মূলত দ্যাট ক্লজটা কেন ব্যবহার করা হয়েছে? দ্যাট ক্লজটা ব্যবহার করা হয়েছে সেন্টেন্সকে জোর আরোপ করার জন্য। কি করার জন্য? জোর আরোপ করার জন্য। এবং এটা বাক্যে দেখেন নাউন ক্লজের অবস্থান কোথায়? আমরা জানি সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। সো মূলত নাউন বসে কোথায়? নাউন বসে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে। কি হিসাবে? সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, সেন্টেন্সের অবজেক্ট হিসাবে, সেন্টেন্সের কি হিসাবে? অবজেক্ট হিসাবে, এবং সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসাবে। কি হিসাবে? কমপ্লিমেন্ট হিসাবে। সো সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসাবে আবার কে বসে? নাউন বসে। দেখেন এইখানে ভার্বের আগে, ইমিডিয়েট ভার্বের আগে অথবা প্রিপজিশনের পরে, কি বললাম? প্রিপজিশন এর পরে, খুব সুন্দর করে মনোযোগ দেন যে প্রিপজিশনের পরে আমাদের কি বসে? নাউন ক্লজ বসে। কি ক্লজ? নাউন ক্লজ বসে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে প্রিপজিশনের পরে আমাদের কি ক্লজ বসে? নাউন ক্লজ বসে। এখন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমি কিছু এক্সাম্পল দিতেছি। দেখেন সব জায়গায় আপনি নাউন ক্লজকে কোথায় কোথায় খুঁজে পাবেন, একটু এতটুকু হলে এই এতটুকুর একটা স্ক্রিনশট মারেন, ঠিক আছে?
নেন, পরবর্তীতে আরো আমি দেখাচ্ছি। মুসলাম আমি দেখেন, আমি কিছু এক্সাম্পল লিখে দিচ্ছি। নমিনাল দ্যাট ক্লজ অর্থাৎ নাউন ক্লজের নমিনাল দ্যাট ক্লজটাই বাক্যে কি হিসেবে কাজ করে? নাউন ক্লজ হিসেবে কাজ করে, হ্যাঁ, বাক্যে জোর প্রদান করার জন্য। দেখেন এইখানে আমি প্রথমে লিখতেছি যে দ্যাট she left that she left her husband is known to all. এই এতটুকু অংশে দ্যাট she has left her husband, এই এতটুকু নিচে দাগ দেয়া আছে। দেখুন তো ভাই এইটা কোথায় বসছে? ভার্বের আগে। তাহলে ভার্বের আগে আমরা জানি ভার্বের আগে অবস্থান কার? সেন্টেন্সের সাবজেক্টের, আর সাবজেক্ট অবজেক্ট যেখানে নাউন প্রোনাউন সেখানে। তাহলে এটা কোন ক্লজ? নাউন ক্লজ। কিভাবে বুঝলাম? এখানে একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, তাহলে এটা কোন ক্লজ? অবশ্যই এটা একটা ক্লজ। আর আমরা জানি ফ্রেজে তো কখনো সাবজেক্ট থাকবে না, কোনো ভার্ব থাকবে না। এরপরে দেখেন, এরপরের এক্সাম্পল কি বলছে? মাই বিলিভ। মূলত বিলিভের নাউন হচ্ছে বিলিভ। মাই বিলিভ ইজ, আমার বিশ্বাস, যেটা দ্যাট এই কেন একটা কনজাংশন অর্থাৎ মানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবেন। দ্যাট হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস। হার্ড ওয়ার্ক ব্রিংস কি? সাকসেস। হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস, কি সফলতা নিয়ে আসে? হার্ড ওয়ার্ক। এই যে দেখেন, মাই বিলিভ দ্যাট হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস। এখন কথা হচ্ছে যে এখানে দাগ দিছে কোথায়? এই দ্যাটের নিচে। কোথায় দাগ দিছে? দ্যাটের নিচে। মাই বিলিভ ইজ দ্যাট হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস। তাহলে কি নিয়ে আসে? ভার্বের ঠিক ইমিডিয়েট পরে। আমরা জানি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে বাক্যে কি পাওয়া যায়? অবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। তো এখানে অবশ্যই কি ক্লজ হিসেবে কাজ করছে? নাউন ক্লজ হিসেবে কাজ করছে, ঠিক আছে। এরপরে আরো একটা এক্সাম্পল দেখেন, আই বা এখানে উই দেন, উই ডু নট নো, আমরা জানি না। উই ডু নট নো হাউ লং she wants to remain. get remain begin এর পরে ভার্বের কোন ফর্ম হয়? দেখেন get remain এবং begin এগুলোর পরে আমাদের কি করতে হয়? V3 করতে হয়। unmarried। আর V3 এর অপর নাম কি? অ্যাডজেক্টিভ। V3 এর অপর নাম কি? অ্যাডজেক্টিভ। দেখেন এখানে দিছে উই ডোন্ট নো হাউ লং she wants to remain unmarried। আমরা জানি না সে আসলে আরো কতদিন অবিবাহিত অবস্থায় থাকতে চায়। তাহলে উই ডোন্ট নো, আমরা কি জানি না, অর্থাৎ কি জানি না, যে এইখানে কি? উই ডোন্ট নো। মূলত দেখবে নাউন ক্লজ কে না সুন্দর করে ইট দিয়ে রিপ্লেস করা যায়। যেমন দেখেন আমরা বলতেছি উই ডোন্ট নো ইট, এই এতটুকু সেন্টেন্স আমি ইট দ্বারা ফিল আপ করে ফেলছি। দেখেন উই ডোন্ট নো ইট। মাই বিলিভ ইজ ইট, এটাই আমার বিশ্বাস। তারপরে ইট ইজ, এখানে দেখেন আবার দেখেন ইট ইজ নোন টু অল। এগুলো দ্বারা সবসময় যে এরকম সূত্র খাটবে ব্যাপারটা এরকম না। ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম আপনি চাইলে এই ইট ব্যবহার করতে পারেন। মূলত যে জায়গায় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আমার ক্লজটা কাকে মডিফাই করতেছে? ভার্বকে। যদি ভার্বকে মডিফাই করে থাকে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর যদি নাউনকে মডিফাই করে থাকে তাহলে নাউন ক্লজ। আর যদি আমার সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট ভার্ব অথবা প্রিপজিশনের পরে বসে, সাবজেক্ট অবজেক্ট প্রিপজিশনের পরে যদি বসে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা নাউন ক্লজ। এটাই মূলত নাউন ক্লজের মানে কথাবার্তা, ঠিক আছে। শীটে পিডিএফ শীটে দেওয়া আছে, এখান থেকে আপনারা সুন্দর করে একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। একটু বুঝছেন কিনা কমেন্ট করে জানান। স্টুডেন্ট সংখ্যা তো কমে গেল কেন? সবাই কি ব্রাক করে চলে গেছে নাকি? যার ক্লাস নিবে না হয়তো বা। ভাইয়া রেকর্ড ক্লাস দিছিলাম কারণ হচ্ছে হলো আমাদের ফিউচারে আরো ক্লাস নিতে হবে, ঠিক আছে। সো এই জন্য রেকর্ড ক্লাস দেওয়া। তার মানে এই না যে লাইভ আর ক্লাস নিব না। কমপ্লিটলি ইনকারেক্ট। কত নাম্বার লেকচার? কি কত নাম্বার লেকচারে? ওই যে কি জানি বলা লেকচার সেটা দেওয়া আছে। ও লেকচারশিপ 21, ঠিক আছে। লেকচার নাম্বার 21। আপনারা 7 নাম্বার যে লেকচার বইটা আছে আপনাদের কাছে, এই লেকচার বই এটা দেওয়া আছে। আমি একটু মুছে দিলাম, হোপফুলি আপনাদের
করা আছে, তুলে নিছেন। এরপরে একটু খেয়াল করে দেখেন, যেটা হচ্ছে যে এরপরে আমরা মূলত যাব হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে। ভাই এই কয়দিন যে ক্লজ নিয়ে কোনো ধরনের ঝামেলা আশা করা যায় ইনশাল্লাহ থাকবে না, ঠিক আছে? সি ইউনিট, বি ইউনিট বা যে ইউনিটই বলেন না কেন, দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কি জানেন? অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ নাউন ক্লজটার পরে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ। মূলত অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি? নাউন সম্পর্কে, কি সম্পর্কে? নাউন সম্পর্কে তথ্য প্রদান করা। নাউন সম্পর্কে কি দেওয়া? তথ্য প্রদান। নাউন সম্পর্কে তথ্য প্রদান করা, অর্থাৎ যে নাউন সম্পর্কে তথ্য প্রদান করে অথবা নাউনকে বিশেষায়িত করে থাকে তাকে আমরা বলে থাকি কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ, কি বললাম? দেখেন মাত্র 6 জন, আচ্ছা সমস্যা নাই। রেস্ট্রিকটিভ ক্লজ, ভাইয়া রেস্ট্রিকটিভ ক্লজ কি জিনিস জানেন? রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে যেই ক্লজ অর্থাৎ নাউন সম্পর্কে, কি বললাম? নাউন সম্পর্কে, এই নাউন সম্পর্কে অর্থাৎ ব্যাখ্যা দিবে, কি করবে? ব্যাখ্যা করে, ব্যাখ্যা করে অথবা সেটাকে সংজ্ঞায়িত করে। সংজ্ঞা, সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত করে, তাকে বলা হয় কি? রেস্ট্রিকটিভ ক্লজ। কি ক্লজ? রেস্ট্রিকটিভ ক্লজ। যেমন আপনারা দেখেন দ্য বুক, আমরা অনেক সময় বলতে পারি যা দ্য বুক, দ্য বুক হুইচ, দ্য বুক হুইচ আই কিপ, দ্য বুক হুইচ আই বট, হুইচ আই, the book which I bought is lost, the book which I bought is lost। মূলত দেখেন এই হুইচ আই বট এর নিচে দাগ দিয়ে বলবে এটা কোন ক্লজ। দেখেন এই হুইচ আই বট যেটা আমি কিনেছিলাম, মূলত এটা কাকে মডিফাই করতেছে? ইজ লস্ট কে, নাকি এই যে দা বুক সম্পর্কে আমি তথ্য দিতেছে যে যেই বইটা আমি কিনেছিলাম সেটা কি হয়ে গেছে? এটা হারায় গেছে, হারায় গেছিল, অর্থাৎ হারায় গেছে, ইজ লস্ট, হারায় গেছে। এখন হুইচ আই বট এই এতটুকু অংশ আমার কি করতেছে? অর্থাৎ আমার নাউন সম্পর্কে তথ্য দিতেছে। এখন নাউন সম্পর্কে তথ্য দিলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন এই ক্লজকে রিডিউস করে কি হবে জানেন? এই যে অতিরিক্ত যে আমার হচ্ছে হলো সাবঅর্ডিনেট কনজাংশন আছে এটাকে বিদায় করে দিব, অতিরিক্ত যে কটা সাবজেক্ট আছে বিদায় করে দিব। দ্য বুক বট ইজ লস্ট, অর্থাৎ যেই বইটা আমি কিনেছিলাম এটা কি হয়েছে? হারায় গিয়েছে। এখন এরপর আরো একটা एग्जांपल দেখেন, যে গার্ল, দ্য গার্ল, দ্য গার্ল হোপ, যাকে ইউ স, যাকে তুমি দেখেছিলে, স এট দ্য পার্ক, এট দ্য পার্ক ইজ মাই কি? কাজিন। এখন দেখেন এই যে হোম ইউ স এট দ্য পার্ক, তুমি যাকে দেখেছো, কাকে দেখেছো? দ্য গার্ল। এইখানে দ্য গার্ল কি আমার? দ্য গার্ল হচ্ছে আমার নাউন। তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমার এটা কি? অ্যাডজেক্টিভ কি? ক্লজ। যেহেতু আমার এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। আর এই যে এই ইজ এর সাবজেক্ট কে? এই ইজ এর সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল। এইটা কি করছে? নাউন সম্পর্কে ব্যাখ্যা অথবা সংজ্ঞায়িত করতেছে। এটাকেই মূলত বলা হয়ে থাকে আমার রেস্ট্রিকটিভ ক্লজ। কেমন? এরপরে আছে যে নন রেস্ট্রিকটিভ ক্লজ। ভাই নন রেস্ট্রিকটিভ ক্লজ কোনগুলা? নন রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে যেগুলা আমার এই নাউন সম্পর্কে ব্যাখ্যা করবে না, না করে আমার নতুন তথ্য দিবে। কি বললাম? নতুন তথ্য দিবে। এইখানে লিখলাম নন রেস্ট্রিকটিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ ক্লজ এটা মুছে দিলাম, দিয়ে বললাম যে নাউন সম্পর্কে ব্যাখ্যা না করে নাউন সম্পর্কে নতুন তথ্য দিবে। কি বললাম? নতুন তথ্য দিবে, তথ্য দিবে। সেটাকেই মূলত বলা হয় কি? আমার হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। মূলত দেখেন আমি যদি বলি এমআরএস, এমআরএক্স son of y, mrx son of y is a good person, is a কি? good person। একটা জিনিস খেয়াল করেন, এইখানে mrx সম্পর্কে son of y এটা কি করছে? এই অতিরিক্ত son of y সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য প্রদান করছে এবং নতুন একটা তথ্য প্রদান করছে যে mrx সম্পর্কে
কে এমআরএক্স কে এমআরএক্স হচ্ছে ওয়াই এর পুত্র, ওয়াই এর কি পুত্র। আবার দেখেন ট্রাম্প, ট্রাম্প এক্স প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট of USA was a bad person, was a bad person। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্প সম্পর্কে আমরা কি দিছি, তথ্য দিছি। এই তথ্যটুকু কার সম্পর্কে দিছি, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে দিছি। এই ট্রাম্প সম্পর্কে যখন আমরা তথ্য দিছি, এই এতটুকুকে আমার বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লজ। এখন কথা হচ্ছে যে এই জায়গায় তো আমার মানে মূলত আমি দেখেন এই জায়গায় আমি কি করছি, এইখানে এটা ফ্রেজ আকারে বসানো আছে, ভয়ের কোনো কারণ নাই। এটা মূলত আমার ফ্রেজ বলতে গেলে কি করতে হবে, এক্স হি ওয়াজ, এইখানে দেখেন ভার্ব। আমি যদি এতটুকু বুঝছেন কিনা যে ট্রাম্প সম্পর্কে আমার কি দিতেছি, নতুন তথ্য দিয়ে দিছে, কিন্তু এখানে কিন্তু এটা ফ্রেজ আকারে বসছে, ক্লজ না, কারণ এই সেন্টেন্সের ভিতরে কোনো ভার্ব নাই। আমাকে যদি এটা বলতে হয় ট্রাম্প, ট্রাম্প এক্স was a president of USA, আমরা কি বলতে পারি, এক্স প্রেসিডেন্ট অফ ইউএসএ। এখানে আমরা বলতে পারি এরকম যে সেন্টেন্সগুলো মুছে আবার একটা সেন্টেন্স লিখতে পারি। দেখেন the horse, the man who is my brother, the man who is my brother, the man who is my brother has done the job। একটু খেয়াল করেন এখানে আমি কি বলছি, the man who is my brother, যে হয় আমার ভাই। তে এই যে who is my brother, এটা কি করতেছে, আমার the man সম্পর্কে তথ্য দিতেছে। আর the man কি নাউন, আর নাউন সম্পর্কে যেহেতু অতিরিক্ত তথ্য দিতেছে বাক্যের ভেতরে, তাহলে এটা কে হইতে পারে, অবশ্যই অ্যাডজেক্টিভ। যার কারণে আমরা এটাকে কি বলতেছি, অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি, এই যে হু ইজ মাই ব্রাদার, এর মধ্যে আমার একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, যার কারণে আমি এটাকে কি বলি, যেহেতু মাথায় রাখবেন যখন কমা COMMA যখন কমা যুক্ত থাকবে তখন সেটাকে বলা হয় কি, যখন কমা যুক্ত থাকবে তখন সেটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ, আর যখন কমা থাকবে না তখন সেটাকে বলা হয় রেস্ট্রিকটিভ। মূলত এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের একটা জিনিস মাথায় রাখবেন, এটার কাজই হচ্ছে শুধুমাত্র নাউনকে মডিফাই করা। যে কেমন ভাবে নাউনকে মডিফাই করে একটু দেখেন, আমি যদি বলি আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দ্য জব। মূলত আই নো দ্য ম্যান who has done the job, মূলত এতটুকু পর্যন্ত আমার একটা সেন্ট ক্লজ, I know the man। এরপরে বলছে who has done the job, যে কাজটা করেছে। এখন কথা হচ্ছে কে কাজটা করেছে, the man। এখন আমার বাক্যে কি, the man কি নাউন। এখন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যে দিতে পারে সে কি আমার বাক্যে অ্যাডজেক্টিভ। সুতরাং এতটুকু হচ্ছে আমার কি, অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। কোনো কনফিউশন আছে, কনফিউশন থাকলে একটু জানাবেন প্লিজ। বুঝছেন, দেখি আইপ্যাডটা দেখি একটু। বলেন, কোনো কনফিউশন না থাকলে আমরা মূলত এই ক্লজের ব্যাপারটা আজকে শেষ করব। করে এর পরের দিন টানা আরো 2 থেকে 3টা লেকচার আমার হচ্ছে হলো, একটা দুইটা মানে ভিডিও রেকর্ড যেতে পারে, আর বাকি দুইটা আমাদের হচ্ছে বাকি দুইটা লাইভ ক্লাস যাবে। কারণ ক্লজ খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সি ইউনিটের জন্য, বেসিক্যালি বিজনেস ইউনিটের জন্য এখান থেকে খুবই কোশ্চেন হয়, এবং এখান থেকে মূলত আপনি যদি একটু আপনার মানে লেকচার শিটে মনোযোগ দেন, দেখেন লেকচার শিটের পেজ নাম্বার 2 নাম্বার বলতেছি, 2 নাম্বার পেজে বলা আছে যে অনেক সময় এখানে আপনি হচ্ছে এই যে 8 নাম্বার দেখেন, এই এক্সাম্পলটা দেখেন, দ্য ইন্টারনেট which has become such a global phenomenon, কি বলছে, phenomenon has contributed to the
প্রিডমিনেন্স অফ ইংলিশ। তাহলে এই যে বলছে হুইচ হ্যাজ বিকাম সাচ আ গ্লোবাল ফেনোমেনন, এই গ্লোবাল ফেনোমেনন এই এতটুকু অংশ আমার কি করতেছে, দা ইন্টারনেট সম্পর্কে তথ্য দিতেছে। যদি ইন্টারনেট সম্পর্কে তথ্য দেয় তাহলে এটা আমার কি ক্লজ, এটা আমার অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। আবার ঠিক উপরে 6 নম্বরে চলে যান, বলা আছে হোয়াট শি ওয়ারিজ অ্যাবাউট, সে যেটা নিয়ে ভাবতেছে কি ইজ জেনারেল ডিক্লাইন ইজ আমেরিকান ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কিল। এখন এই যে ওয়ারিজ ভার্বের আগে থাকতে পারে কে, নাউন, তাহলে এটা কি ক্লজ, নাউন ক্লজ। আবার দেখেন 9 নম্বরে বলতেছে দ্য ব্যাংকার নিড টু নো হোয়াট দে শুড ডু, নিড টু তাদের কি জানতে হবে, হোয়াট দে, তাহলে দ্য ব্যাংকার নিড টু নো ইট, এখানে আপনি চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারেন, মূলত রিপ্লেস করতে পারেন, এটা কি ক্লজ, নাউন ক্লজ। হি সেড দ্যাট হি উড কাম, হি সেড দ্যাট হি উড কাম, সে কি বলেছিল যে হি উড কাম, সে অবশ্যই আসবে, সে আসবে, মূলত যে যেহেতু আসবে সেহেতু এটা কি ক্লজ, নাউন ক্লজ। মূলত আমার মাথায় রাখবেন যে আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দ্য জব, যে কাজটা করেছে। আবার আমি যদি এরকম লিখি আই নো হু হ্যাজ ডান দ্য, আই নো হু হ্যাজ ডান দ্য জব, যে কাজটা করেছে। এখন দেখেন আই নো হু হ্যাজ ডান দ্য জব, মূলত এই এতটুকু অংশ আমার হু হ্যাজ ডান দ্য জব, যে কাজ, আই নো আমি জানি যে কাজটা করেছে, আই নো ইট আমি এটা জানি। মূলত এই এতটুকু অংশকে আমি রিড দিয়ে রিপ্লেস করতে পারতেছি, সুতরাং ইট দিয়ে যখন রিপ্লেস করতে পারবো তখন এটা কি, নাউন ক্লজ। কি ক্লজ, নাউন ক্লজ। মূলত নাউন ক্লজ যখন মাথায় রাখবেন, পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে আমার এটা, অ্যান্টিসিডেন্ট যদি থাকে তাহলে আমার এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আর পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেটা আমার কি, সেটা হচ্ছে আমার নাউন ক্লজ। কি ক্লজ, নাউন ক্লজ। বুঝতে পারছেন? অ্যান্টিসিডেন্ট, দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস, বা আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, তাহলে হোয়ার হি লিভস কার সম্পর্কে তথ্য দিতেছে, দ্য প্লেস সম্পর্কে। দ্য প্লেস যদি বাক্যে নাউন হয় তাহলে এটা কি, অবশ্যই অ্যাডজেক্টিভ। আই নো হোয়ার হি লিভস, আই নো ইট আমি এটা জানি, হোয়ার হি লিভস এটা কি ক্লজ, নাউন ক্লজ। কি ক্লজ, নাউন ক্লজ। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই জিনিসগুলো তো দেখলেন, এখন মূলত অ্যাডভার্বিয়াল ক্লজটা কি, আমরা একটু অ্যাডভার্বিয়াল ক্লজটা একটু মানে খেয়াল করে দেখবো যে অ্যাডভার্বিয়াল ক্লজটা আসলে কাকে বোঝায়। অ্যাডভার্বিয়াল ক্লজটা মূলত বাক্যে অ্যাডভার্বের কাজ করে থাকে, আপনি এটাকে দেখলেই চিনতে পারবেন যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজ, কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। মূলত অ্যাডভার্বিয়াল ক্লজটা কেমন, যেমন while I was going, যখন আমি যাচ্ছিলাম, while I was going, আমি যখন while I was going to the class, আমি যখন যাচ্ছিলাম, I saw him, আমি তাকে দেখেছিলাম। এখন কথা হচ্ছে এই সকে প্রশ্ন করেন আপনি কখন দেখছিলা, এই সোনামণি তুমি কখন দেখছিলা, যখন আমি কি কোথায় যাচ্ছিলাম, ক্লাসে যাচ্ছিলাম। তো এটা অবশ্যই আমার কি করতেছে, স সম্পর্কে তথ্য দিতেছে। এখন বাক্যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষমতা আছে কার, অ্যাডভার্বের। তাহলে এই অংশটুকু আমাদের কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারছেন? আবার দেখেন আমরা এরকম ভাবে বলতে পারি ইফ ইউ নো, দেখেন ইফ ইউ নো হার নেম, তুমি যদি জানো, তুমি যদি তার নাম জানো, প্লিজ টেল মি, আমাকে প্লিজ টেল মি, আমাকে বলো। এখন কথা হচ্ছে কি আমাকে বলবা, ইফ ইউ যদি তুমি তার নাম জানো, তাহলে এই অতটুকু অংশ আমার কাকে মডিফাই করতেছে, টেলকে। যদি টেলকে মডিফাই করে থাকে তাহলে বাক্যের টেল যদি ভার্ব হয় তাহলে অবশ্যই অতটুকু অংশ আমার কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, মূলত আজকে যেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছিল ইটস আ বেসিক কনসেপ্ট। কি কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। আপনার 21 নম্বরে আপনার অ্যানসার দেওয়া নাই, আপনি যেটা করবেন আপনার কাজ, আমি এটা দাগায় দিব, আপনি 21 নম্বরে এতটুকুর উপরে যে কয়টা পারেন এগুলাকে সুন্দর করে লাল কালি দিয়ে দাগ দিবেন, মেসেঞ্জার গ্রুপে একটু কি করতে থাকবেন, অর্থাৎ লেকচার শিটের যেগুলো আপনার উত্তর হবে সেগুলো একটু দাগায় পাঠাতে থাকবেন, এগুলো চেক করে দেওয়া হবে। পরবর্তী দিন মূলত দুই থেকে আমি চাইবো এরপরে দিয়ে আরো একটা ক্লাস নিতে, ঠিক আছে? আর এরপরে 2-1টা ক্লাস রেকর্ডেড দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো
মানে ডে বাই ডে দেখলে কি হবে, আস্তে আস্তে দেখলে আপনাদের মাথায় জিনিসটা বসে যাবে। ক্লজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মূলত ক্লজকে রাখছি এই জন্য, মূলত আমাদের যেটা বাকি আছে, আমাদের জিনিসে বাকি আছে, দেখেন আমাদের এখন আছে কি ভয়েস চেঞ্জ, কি বললাম ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এবং আমাদের বাকি আছে হচ্ছে হলো কি ভয়েস চেঞ্জের পরে ন্যারেশন, এই ন্যারেশন গ্রামার টপিকস এর ভিতরে। আর বাকি আছে এরপরে ফুল যেটা নিয়ে আমরা কাজ করব, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন। এই সেন্টেন্স কারেকশন নিয়ে মূলত আমাদের কাজ চলতে থাকবে, ক্লাস চলতে থাকবে, ঠিক আছে। এখন মূলত আপনারা এই নোটটা করবেন, একটু নোটটা করে জানাবেন। আর গ্রুপে যারা নতুন আছে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা একটু প্রিভিয়াস গুলা করে গ্রুপের নোটগুলা পোস্ট করতে থাকবেন, হোপফুলি একটা ভালো রেজাল্ট পাবেন আশা করা যায়। সুতরাং আমি আর আজকে ক্লাস বাড়ালাম না, এর পরের দিন আমরা যে ক্লাসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে রিডিউস করা দেখাবো আপনাদের, আপনারা কিভাবে ক্লজকে রিডিউস করে ফ্রেজে নিয়ে আসতে পারেন, এবং কিছু স্ট্রাকচার দেখাই যাব আপনি কিভাবে ফ্রেজ মানে ক্লজকে ফ্রেজে নিয়ে আসেন। মূলত একটু ধৈর্য নিয়ে যদি দেখেন, hopefully you will get the better result inshallah by the grace of Almighty if Allah help us. Thank you so much, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।